ক্লাস 6, 7, 8 বাচ্চারা আমাদের নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। এবং যেটা নিয়ে আমি কথা বলতে চলেছি সেটা হচ্ছে বেটা, তোরা ফার্স্ট সামেটিভ এক্সাম আশা করি সববার হয়ে গেছে। কিছু পাবলিকের হয়তো তোদের ভোটের জন্য এখনো অবধি আটকে থাকতে পারে, তো সেটা খুবই সীমিত। তো তোদের সবাইকে এই 6, 7, 8 প্রত্যেকের আমাদের এই নতুন চ্যানেলে এখন যে ভিডিওগুলো পুশ করা হচ্ছে সেগুলো স্ট্র্যাটেজি ভিডিও। সেই স্ট্র্যাটেজিগুলো যেগুলো তোদের প্রত্যেকটা সময় কাজে লাগবে, সেটা শুধুমাত্র ফার্স্ট সামেটিভ থেকে সেকেন্ড সামেটিভে ওঠা না। সেকেন্ড সামেটিভ থেকে যখন আবার ফাইনালের জন্য প্রস্তুতি নিবি বা থার্ড সামেটিভের জন্য প্রস্তুতি নিবি, সেখানেও কিন্তু এগুলো কাজে লাগতে চলেছে। কারণ এটা এমন একটা কমন টপিক যেটা সবাই কম বেশি পিছনের যে মানে আগের যে এক্সামগুলো হয় সেগুলোতে কিছু না কিছু ভুল করে এসছে, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। বিশেষ করে তোদের এখনও অবধি ফার্স্ট সামেটিভ এক্সাম হয়েছে এবং ফার্স্ট সামেটিভ এক্সামে আশা করি যাদের হয়েছে তাদের হয়তো খাতাও বেরিয়েছে বা নাম্বার কম বেশি জানতে পেরেছিস প্রত্যেকটা সাবজেক্টের। সেখানে তোরা দেখতে পেয়েছিস তোদের কিছু না কিছু ভুলের জন্য বা কিছু না কিছু গাফিলতির জন্য বা ঠিকঠাকভাবে তৈরি না হওয়ার জন্য তার ইফেক্ট কিন্তু তোরা খাতার বা মার্কসে দেখতে পেয়েছিস। এবং সেটা কেন হচ্ছে, সেই ভুলগুলো কোথায় হচ্ছে এবং সেই ভুলগুলোকে রেকটিফাই করে তোরা পরবর্তী সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য এখন থেকে কিভাবে তৈরি হবি। কারণ দেখ, জাস্ট ফার্স্ট সামেটিভ এক্সাম শেষ হয়েছে, সেকেন্ড সামেটিভ আমি ধরলাম প্রায় অগাস্টের দিকে হবে। তো সেইটার আগে আমরা এখন থেকে স্যার কিভাবে সেকেন্ড সামেটিভের প্রিপারেশন নেব, যে ভুলগুলো আমরা করে এসেছি সেই ভুলগুলো কিভাবে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমরা এই ভুলগুলো করে এসেছি, বা যেগুলো মেইনলি কমনলি ভুল হয় স্টুডেন্টদের মধ্যে সেগুলো আমি বলবো। এবং সেগুলোকে ঠিক করে কিভাবে তোরা সেকেন্ড সামেটিভে যাবি সেটারও কিন্তু আমি তোদের অবশ্যই সলিউশন দেওয়ার চেষ্টা করবো এই ভিডিও সবার জন্য। তাই সবাইকে, বন্ধুবান্ধব হোক, ভাই বোনদের হোক, সবাইকে শেয়ার করে দিস। 6, 7, 8 বাচ্চাদের জন্য আজকের এই ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি। ফার্স্ট যে ব্যাপারটা আমি বলতে চলেছি, দেখ এখানে দেখতেই পাচ্ছিস যে মেইনলি ফার্স্ট সামেটিভের পর তোদের হয়তো আমি গুনে গুনে 5টা ভুল ধরতে পেরেছি এবং সেই 5টা ভুল জেনারেলি বেশিরভাগ স্টুডেন্টই করে থাকে। এবং সেগুলোকে যদি তোরা এখন থেকে ঠিক করে নিস, তোরা সেকেন্ড সামেটিভে রিলেটিভলি অনেক বেটার পারফর্ম করতে পারবে, অনেক বেটার রেজাল্ট তোদের আসবে। তো দেখ, তার মধ্যে আমি শুরুতেই যেটাকে রেখেছি সেটা হচ্ছে তোরা প্রথমত যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো আগে খুঁজে বের কর। এবার ভুলগুলো কি হতে পারে, ভুলের বিভিন্ন রকম ধরন থাকতে পারে। কিছু থাকতে পারে তোদের বানান ভুল হতে পারে, তাই তো? বানান ভুলটা কিন্তু এটা মারাত্মক একটা ভুল যেটা আমরা বাচ্চাকাল থেকেই করে আসছি, ঠিক আছে? তোরাও এখনও বাচ্চা, আগেও যেগুলো করে এসছিস সেই সময় আরও বাচ্চা ছিলি। তো এই বানান ভুলের যে ব্যাপারটা, এটা কিন্তু খুব বিশেষ করে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলোতে খুব বেশি ইম্প্যাক্ট করে। তাই বানান ভুলের যে ব্যাপারগুলো হচ্ছে সেটাকে তোরা অবশ্যই ঠিক কর। বারবার করে শব্দগুলোকে দেখ, যে শব্দগুলোর স্পেলিংগুলো তোদের হয়তো কনফিউশনের জন্য ভুল হচ্ছে সেগুলোকে ঠিকভাবে দেখ। অথবা সময়ের অভাবের জন্য, ঠিক আছে, সময়ের অভাব, ঠিকঠাকভাবে হয়তো প্রথম থেকে করিসনি, শেষের দিকে করতে গেছিস, ফুল সিলেবাস না করে চলে গেছিস। কোশ্চেন এসছে যে ফার্স্ট সামেটিভের যে সিলেবাস সেটা পুরোটা থেকে এসছে, তোরা হয়তো 2-3টে টপিক করে গেছিস, তার থেকে তো কতটাই বা অ্যান্সার করবি, বাকিগুলোর জন্য তোদের আশেপাশের জন্য দরকার পড়ছে, হ্যাঁ, বন্ধুবান্ধবদের হেল্প। তো সেটা নাকি তোদের কনসেপ্টেই মেইন প্রবলেম হয়ে আছে, তাই না? যেটা সবচেয়ে বেশিরভাগ পাবলিকদের হয় যে তারা কি করে, সায়েন্স হোক বা যে কোনো সাবজেক্ট হোক, সেগুলোকে মুখস্থর ওপর বেশি গুরুত্ব দেয়। তো সেই জিনিসটা আগে প্রথমে বোঝা শেখ যে কোনো একটা টপিক, ধর তোকে আমি কোনো একটা শব্দ বললাম ডেসক্রাইব করতে, সেইটার সম্পর্কে তোর কি কনসেপ্ট ক্লিয়ার আছে? যদি তুই কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুই আমাকে সেটাকে ভালো করে বোঝাতে পারবি। যদি সেখানে তুই আটকে যাচ্ছিস, তার মানে তোর কনসেপ্টটা ঠিকঠাক বুঝিসনি। তুই হয়তো যখন বুঝিয়ে এসে স্যার তখন পাকামো মেরেছিস, ঠিকঠাকভাবে পড়িসনি। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি স্যার। এক্সাম যখন এসছে তখন সেই অ্যান্সারটাই আর বোঝাতে পারছিস না। তো এই 3টে মেইন প্রবলেম, মেইন আমাদের যে ভুলগুলো হয় সেইটা থেকে তোদের আগে বুঝতে হবে যে কোনটা তোর হচ্ছে। বেশিরভাগ কনসেপচুয়ালের ব্যাপারটা হয়, সেটাকে তোকে ঠিক করতে হবে ভালো করে পড়াশুনো করে। এবং সেই ভুল সংশোধনের জন্য তোদের কি করতে হবে, প্রথমত ওই টপিকটা তো কনসেপচুয়ালি আগে ভালো করে দেখতে হবে। তারপর সেই টপিক রিলেটেড কেন বুঝবি যে ওই টপিকটা তোর কনসেপ্ট ঠিক আছে কিনা, তার জন্য তোকে কোশ্চেন পেপার দেখতে হবে, প্রশ্নপত্র দেখতে হবে ঠিক করে। সেই কনসেপ্ট রিলেটেড প্রশ্নপত্রগুলো তোরা অ্যাটেন্ড করতে পারছিস কিনা, তাহলে তোরা বুঝে যাবি ওই কনসেপ্ট ঠিকঠাক আছে কিনা। ভুল খুঁজে বের করতে হবে সেখান থেকে। প্রশ্নপত্র দেখলি যেখানে হয়তো ভুল হচ্ছে, তার মানে তোর সেই জায়গাটায় কনসেপ্টে প্রবলেম আছে, বেসিক ঠিকঠাক ক্লিয়ার নেই। তাহলে সেই জায়গাটা আরেকবার তুই দেখ, আরেকবার সেই স্যার ম্যামের ভিডিও দেখ, বা আরেকবার সেই জায়গাটা বই থেকে দেখে নে, সেটাকে ক্লিয়ার কর বাবু। এবং নতুন করে অভ্যাস কর, সেই জায়গাটা ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে ওই জায়গাটা বারবার পড়ে সেটাকে ঠিক কর, ঠিক আছে? তাহলে কিন্তু পরবর্তীতে ভুলের ব্যাপারটা কম হবে। নেক্সট আমি যে পয়েন্টটা বলবো, যেটা তোদের বেশিরভাগ ভুল হয়, সেটা হচ্ছে কোনো রকম রুটিন বা পরিকল্পনা ছাড়াই তোরা পড়াশোনা করিস।
তোদের দেখ সবার একটা আলাদা রুটিন আছে, আমি বলছি না সবার একই রকম, কারণ গতানুগতিক স্কুলের টাইমটা হয়তো সবার মোটামুটি একই রকম, কিন্তু সেই স্কুলে যে পড়ানোর যে রেস্টটা বা পড়ানোর যে কতটা টাইমে কতটা কভার করছে সেই ব্যাপারটা কিন্তু সব স্কুলে সেম হয় না। তো সেইটাতে যে স্কুলগুলো খুব ভালো করে পড়াচ্ছে সেখানে তো স্কুলে অনেক কিছু তোরা শিখে যাচ্ছিস, অনেক স্কুলে হয়তো সেইভাবে ঠিকঠাকভাবে হচ্ছে না, তাদের জন্য তার সেই সকল স্টুডেন্টদের কিন্তু আমাদের ওপর ভরসা করতে হচ্ছে, অথবা প্রাইভেট টিউশন হোক, কোচিং হোক, সেগুলোতে করতে হচ্ছে। তো সেই কারণের জন্য সেটা আগে প্রথমত ঠিক কর যে তোদের পরিকল্পনাটা কি, তোরা স্ট্র্যাটেজি ঠিকঠাকভাবে কর, প্ল্যান করে নে, রুটিন বা যাবতীয় যা কিছু সেগুলোকে ঠিক করে নে, কী করতে হবে, পড়ার নির্দিষ্ট টাইম ঠিক কর। এমন না যে হ্যাঁ আমাকে এত ঘন্টা পড়তে হবে, বরং এটা কর যে হ্যাঁ আমাকে আজকে এই টপিকটা বা এই সাবজেক্টের এই টপিকটা, অঙ্কের এই পাটিগণিতের এই চ্যাপ্টারটা আমাকে শেষ করতে হবে, পুরোটা শেষ না হলেও এতটা নাম্বার অবধি শেষ করতে হবে, এগুলো কর। ঠিক আছে, তার সাথে সাথে কঠিন বিষয় যেগুলো আছে বিভিন্ন সাবজেক্টে সেই জায়গাগুলোতে একটু বেশি সময় নেই, হুড়োহুড়ি করিস না, হুড়োহুড়ি করতে গেলে সেই কম সময়ের জন্য সেই টপিকটা কিন্তু তোর কাছে আরও বেশি পরবর্তীতে বোঝা মনে হবে, মুখস্থ করবি তখন পরবর্তীতে বমি করতে হবে। ঠিক আছে, নিয়মিত ছোট ছোট লক্ষ্য পূরণ কর, মানে ছোট্ট ছোট্ট করে টার্গেট রাখ এবং সেগুলোকে ফুলফিল কর। একসাথে অনেক বেশি বড় টার্গেট রাখলে সেটা কিন্তু আলটিমেটলি কমপ্লিট হবে না। তো ছোট ছোট করে পার ডে হিসাবে এগো, সপ্তাহের পর দেখ যে তোর কতটা এগিয়েছিস এবং তারপর সেটাকে মান্থলিতে কনভার্ট কর। অ্যান্ড লাস্ট, পড়ার মাঝে অবশ্যই বিরতি নিস, ঠিক আছে, গ্যাপ নিস। এখন হয়তো অঙ্ক করছিস, গ্যাপ নিয়ে তারপর একটু ল্যাঙ্গুয়েজ বা আর্টসের সাবজেক্টগুলো দেখ, ঠিক আছে, সেগুলো রিলেটিভলি তো, কারণ অঙ্কটা একটু মাথা খাটানোর জিনিস, তো সেখানে তোর অনেক এনার্জি ব্যয় হবে, সেখান থেকে একটু গ্যাপ নিয়ে তারপরের সাবজেক্টে একটু হালকা পাতলা রাখ, যেগুলো একটু গল্পের মতো, হ্যাঁ, সেই ব্যাপারগুলো রাখ। এইরকমভাবে তোকে সেট করতে হবে এবং রুটিন দেখ, স্পেসিফিকভাবে তোরা যদি বলিস স্যার একটা রুটিন সেট করে দিন, ওইরকমভাবে পসিবল না বেটা। আমি একরকমভাবে বলবো, সেটা কারোর ক্ষেত্রে ঠিকঠাক হচ্ছে, কারোর টাইমের সাথে মিলছে, কারোর টাইমের সাথে মিলবে না, তাই নিজেদের রুটিনটা, নিজেদের প্ল্যানটা নিজেরা করতে হবে। পরের যে ব্যাপারটা, সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যেটা আমি শুরুতেই বলেছি, কনসেপ্ট ঠিকঠাকভাবে ক্লিয়ার কর, ঠিক আছে, এবং কনসেপ্ট ক্লিয়ার করার তিনটে রাস্তা তোকে এখানে আমি বলে দিচ্ছি। যে কোনো কনসেপ্ট বা যে কোনো কিছু আমাদের বুঝতে গেলে প্রথমে আগে নিজেকে কোশ্চেন কর যে এই জিনিসটা কেন হচ্ছে, এর পেছনে রিজনটা কি বা কিভাবে হচ্ছে, ঠিক আছে, এই দুটো কোশ্চেন অবশ্যই যে কোনো টপিক, যে কোনো সাবজেক্টের করতে গেলে এই দুটো কোশ্চেন অবশ্যই তার সাথে রাখ। এর সাথে কি, ছবি দেখো এবং মনে রাখো। যে কোনো কিছু আমরা যদি পিকচারাইজ করি বা ভিজুয়ালাইজ করি ডায়াগ্রামের মাধ্যমে বা গ্রাফিক্সের মাধ্যমে, যেগুলো বইতে আছে বা সেগুলো রিলেটেড কিছু ভিডিও তুই ইউটিউব থেকে দেখে নিলি, তাহলে কিন্তু আমরা খুব জলদি আমরা সেটা মাথায় ঢোকাতে পারি এবং সেটাকে স্টোরও করে রাখতে পারি বেশি দিন। অ্যান্ড লাস্টলি হচ্ছে আমাদের শর্টকাট ট্রিক্স, বিভিন্ন কিছু সূত্র মনে রাখার জন্য বা কনসেপ্ট মনে রাখার জন্য শর্টকাট বিভিন্ন ট্রিক্স, সেটা আমিও তোদের অনেক কিছু প্রোভাইড করব। এরপরে বিভিন্ন সাবজেক্টের স্পেশালিস্ট টিচাররাও তোদের প্রোভাইড করবে, ঠিক আছে, সেই সাবজেক্ট বেসিসে। তো সেইগুলো কিন্তু তোদের অনেক হেল্প করবে, প্লাস নিজেরাও কিন্তু নিজেরা তৈরি করতে হবে, এগুলো শিখতে হবে এখন থেকে। পরবর্তীতে তোরা 9-10-এ যখন উঠবি তখন নিজেরগুলো নিজেকেই করতে হবে। এবং আলাদা কেন হবে, স্যার তোকে একটা জিনিস দিয়ে দিল, সেটা যদি সবাই মিলে করে তাহলে তোর সাথে বাকিদের ডিফারেন্স কি থাকলো। তো এই জিনিসটা যদি নিজের মধ্যে নিজেরা করতে পারিস, এখন থেকে শিখতে পারিস কীভাবে শর্ট ট্রিক্স করতে হয়, শর্টকাট নোট কীভাবে বানাতে হয়, মাইন্ড ম্যাপ কীভাবে তৈরি করতে হয়, সেগুলো আমরা এখন থেকে তোদের শেখাবো, কিন্তু পরবর্তীতে একটা ক্লাসের পরে গিয়ে কিন্তু নিজেদের জিনিসগুলো বানাতে হবে, তাহলে তোরা অথেন্টিক হবি না বাকিদের তুলনায়। তো সেই জিনিসটা কিন্তু এখন একটু ঠিকঠাকভাবে দেখতে হবে। নেক্সট হচ্ছে প্র্যাকটিস বনাম রেজাল্ট। যত বেশি প্র্যাকটিস করবি তত তোর রেজাল্ট অনেক বেশি বেটার হবে, ঠিক আছে। তো প্র্যাকটিসের জন্য আজ যা পড়লি সেটা অবশ্যই 7 দিন পর আবার সেটাকে ঠিকভাবে উল্টে দেখতে হবে, সেটাকে আবার রিভাইজ করতে হবে, নাহলে ভুলে যাবো, আমাদের এতটাও ভালো মেমোরি না, ঠিক আছে। তো আমাদের কিন্তু কন্টিনিউয়াস একটা টপিক পড়লাম, আমি সেটাকে আবার 1 মাস পরে ধরছি, এইটা করলে কিন্তু গেল, ঠিক আছে। লিখে প্র্যাকটিস করলে বানান ভুল অনেক কম হবে, যেটা একটা পয়েন্ট ছিল আমাদের নাম্বার কম হওয়ার, বানান ভুল ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে খুব মারাত্মক জিনিস। যত তুই লিখে প্র্যাকটিস করবি বানান তখন ভুল হবে, সেটাকে ঠিক করবি, এক্সাম হলে গিয়ে ঠিক হবে। পুরনো বছরের প্রশ্নপত্রের সমাধান, এটা জেনারেলি তোর 9-10 হিসাবে বলা হচ্ছে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, বাট তোদেরও কিন্তু অনেক রকম কোশ্চেন আছে, যারা যে স্কুলে পড়ি সেই স্কুলে পুরোনো বছরগুলো স্যার ম্যামরা কীরকম কোশ্চেন করেছে, বা তোদের কোশ্চেন ব্যাংক যেগুলো আছে বিভিন্ন সংস্থার, সেগুলোও তোরা দেখতে পারিস, সেখান থেকে কোশ্চেন সলভ করতে গিয়ে দেখতে পারিস যে হ্যাঁ এই কোশ্চেনগুলো এরকম এসেছিলো, সেগুলো দেখলে তোরা কিন্তু সেই টপিকের আরও দারুণ গাইড করতে পারবি। নেক্সট হচ্ছে নিজের ছোট ছোট টেস্ট দাও, মানে শর্ট টেস্ট হোক, 20 মার্কসের হোক, 40 মার্কসের হোক, এইরকম ব্যাপারগুলো কিন্তু আমাদের দিতে হবে। বারবার করে শুধুমাত্র ওই কোশ্চেন প্র্যাকটিস করলেই হবে না, নিজেদেরকে টেস্টও দিতে হবে। এটার একটা
গুরুত্ব বলি, যদি তোরা বাড়িতে বসে এই টেস্টগুলো দিস বা যেখানে কোনো সংস্থার হলেও দিস বা আমাদের টেস্ট পেপার যেগুলো আমরা হয়তো তোদের দেবো সেগুলোও যদি প্র্যাকটিস করিস বা টেস্টের মতো করে দিস, তাহলে তোদের কি হবে, এক্সাম হলে হঠাৎ করে আমরা টেস্ট দিতে গেলে কেন ভয় পাই, কারণ আমরা আগে থেকে টেস্ট দিইনি। তো হঠাৎ করে সেই টেস্টের ব্যাপার হলে সেখানে একটা টাইমের একটা ব্যাপার চলে আসে। দেখ, কোশ্চেন প্র্যাকটিস করা টেস্টের মধ্যে ডিফারেন্স আছে। কোশ্চেন প্র্যাকটিস আমরা কোনো রকম টাইম লিমিট নেই, আমরা প্র্যাকটিস করছি। টেস্ট হলে তোর মাথায় একটা টাইম ঘোরে, ঠিক আছে, সেই টাইমের মধ্যে তোকে যতটা করা যায় করতে হবে। তো এই কারণে যেটা আমাদের এক্সাম হলে গিয়ে হয়, তো সেই ফিয়ারটা দূর করার জন্য এবং সেখানে আরও রিলেটিভলি বেটার পারফর্ম করার জন্য, ফুল অ্যান্সার করে আসার জন্য তোদের কিন্তু বাড়িতে অবশ্যই টেস্ট দিতে হবে। এটার গুরুত্ব কিন্তু সাংঘাতিক। এবং এটা যত করবি, দেখ অল্প প্র্যাকটিস করলে সেটার নাম্বারের পার্সেন্টেজ মাত্র 40%, যদি নিয়মিত প্র্যাকটিস করিস সেখানে 75% সাফল্য। এবং তার সাথে যদি লিখে প্র্যাকটিস প্লাস কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রিভিশন সব কিছু বেশি 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 হয়, তাহলে দেখ সাফল্যের পার্সেন্টেজ কত বেশি হয়ে গেছে, 100-এর কাছাকাছি চলে এসেছে। তাই অবশ্যই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক আছে। অ্যান্ড লাস্ট আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে উত্তর লেখার শৈল্পিক কৌশল। দেখ, অনেকেই বলবে যে স্যার আমার হাতের লেখা ভালো না। এখন থেকে দেখ, এখনো অনেক সময় আছে, বোর্ডের এক্সাম 10 অবধি যাওয়ার আগে তোদের এখনো অনেক সময় বাকি আছে, যেটাকে যে যে জিনিসগুলো তোদের নেগেটিভ আছে, যে যে জিনিসগুলোতে তোরা একটু কমজোরি, সেগুলোর ওপর বেশি বেশি কাজ কর। যাদের হাতের লেখা খারাপ আছে আমি বলছি না তাদের হাতের লেখা খুব ভালো করতে হবে, বাট একটু একটু করে ট্রাই কর যে হাতের লেখাগুলোর মধ্যে প্রত্যেকটা লেটারের মধ্যে একটু একটু করে গ্যাপ রাখা, ওয়ার্ডের মধ্যে গ্যাপ রাখা, নির্দিষ্ট যে পরিমাণ রাখার দরকার হয়, এগুলো করলে তোদের হাতের লেখাও অনেকটা ইমপ্রুভ করবে, আরও বেটার হবে, বুঝলি। তাই এগুলো এখন থেকে করার চেষ্টা কর। পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা লিখতে হবে, ওই কাটাকুটি করে ওটাতেই একদম এক্সামিনারের ইন্টারেস্ট চলে যায় খাতা দেখার জন্য, তাতে নাম্বারও কম হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে পয়েন্ট করে উত্তর লেখার চেষ্টা করো, ওই রকমভাবে পুরো বইয়ের মতো ওই রকম কন্টিনিউয়াস প্যারাগ্রাফের মতো না লিখে পয়েন্ট আকারে 1 2 3 4 বা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ করে এইভাবে লেখ। পয়েন্ট ইউজ কর, বারবার বিভিন্ন রকম ফ্লো চার্ট ইউজ কর, এগুলো ইউজ করলে অ্যাট্রাকটিভও হয় অ্যান্সার এবং টিচাররা অনেক খুশি হয় যে হ্যাঁ এই অ্যান্সারটাকে আমরা বইতে এরকম দেখেছি, এই ছেলেটা বা এই মেয়েটা কত সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছে, এমনিই নাম্বার দিতে ইচ্ছা করবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ শব্দগুলো অবশ্যই আন্ডারলাইন কর, এইটা কিন্তু অনেকে করে না। আমি বলছি না ডিফারেন্ট কালার বা বিভিন্ন কিছু দিয়ে ইউজ করতে হবে, তোরা দুটো কালার ইউজ করবি, একটা ব্ল্যাক একটা ব্লু, ব্লু দিয়ে লিখবি, ব্ল্যাক দিয়ে ইম্পর্টেন্ট সব ওয়ার্ডে আবার করে আসবি না, যেগুলো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ধর একটা লাইন লিখলে তার মধ্যে একটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, সেটা নিচে আন্ডারলাইন করে দে। তাতে কি, টিচার যখন দেখবে খাতা ওই ওয়ার্ডের ওপর স্পেসিফিকভাবে চোখ পড়বে এবং ওই ওয়ার্ডটা হয়তো ওই অ্যান্সারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এমনি এমনি এরকম 2-3টে ওয়ার্ড পেলে এমনিই নাম্বার চলে আসবে, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা অনেক স্টুডেন্টই করে না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে সকল সাবজেক্টের ছবি আছে, ঠিক আছে, সেই ছবিগুলো খুব ভালো করে আঁকা প্র্যাকটিস কর। বাড়িতে এখনও অনেক সময় আছে, অল্প অল্প করে আঁকা প্র্যাকটিস কর, সেগুলো সুন্দর করে অবশ্যই পেন্সিল দিয়ে, এবং সেগুলোকে ডিনোট করাও শেখ, কীভাবে চিহ্নিত করতে হয়, কীভাবে লেভেলিং করতে হয় একটা সাইডে, এগুলো আমি শেখাবো স্পেসিফিকভাবে। কিন্তু এখন থেকে সেগুলো কিন্তু আমাদের বেশি বেশি করে করতে হবে। যত বেশি আঁকা প্র্যাকটিস করবি, এক্সাম হলে গিয়ে আঁকতে কিন্তু অনেক সময় আধা ঘন্টা ধরে একটাই ছবি আঁকছে, এইরকম যেন না হয়, ঠিক আছে। আমরা যত বেশি আঁকা প্র্যাকটিস করব বাড়িতে, এক্সাম হলে গিয়ে খুব জলদি কিন্তু কম সময়ের মধ্যে আমি সেটাকে এঁকে শেষ করতে পারবো। এবং আঁকা সায়েন্সের সাবজেক্ট হোক বা আর্টসের জিওগ্রাফির যে পার্টগুলো হয়, সেগুলোতে কিন্তু খুব ইম্পর্টেন্ট, নাম্বার বাড়ানোর জন্য খুব সহায়ক, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিস করে, এই 5টা পয়েন্ট যেটা তোদের নাম্বার অবশ্যই ফার্স্ট সামেটিভের থেকে সেকেন্ড সামেটিভে অনেক বেশি নাম্বার ক্যারি করতে হেল্প করবে। আমার কথা মিলিয়ে নিস এবং এক্সামের পরে সেকেন্ড সামেটিভের পরে আবার এই ভিডিওতে এসে তোরা কমেন্ট করে যাবে, এইটুকু আমার ভরসা আছে। তাহলে কি সাফল্যের রোডম্যাপ কি হলো, এখন তোকে কি করতে হচ্ছে, নিজেদের ভুলগুলো বুঝতে হচ্ছে, ফার্স্ট সামেটিভে কী কী ভুল করে এসেছিস এবং তার জন্য স্ট্র্যাটেজি বা প্ল্যান করতে হচ্ছে, কী কী করবো, স্যার কী কী বললো, সেই পয়েন্টগুলোকে আমরা কন্টিনিউয়াস পুরো ইয়ারে কাজে লাগাবো। এবং শুধু ইয়ার না, পরবর্তী বছরেও আমরা যখন নতুন ক্লাসে উঠবো সেটাকে কিন্তু নিয়ে চলবো। পরবর্তী মাসে কি করবি, সিলেবাসকে ঠিকঠাকভাবে টাইমে শেষ করা, সেগুলো আমরাও তোদের হেল্প করব করতে, পুরো জিনিসগুলো প্রোভাইড করে। তোরাও কিন্তু অবশ্যই এক্সামের 1-2 মাস আগে থেকে এটাকে শেষ করবি। নেক্সট হচ্ছে পরীক্ষার ঠিক 15 দিন আগে পুরোপুরি ভালো করে খুব রিভিশন দিতে হবে সিলেবাসে যা যা আছে এক্সামের আগে, ঠিক আছে। এবং টেস্ট দিতে হবে অন্তত 1-2টো করে প্রত্যেকটা সাবজেক্টের। অ্যান্ড লাস্ট পরীক্ষার দিন খুব ঠান্ডা মাথায় গিয়ে নিজেরা যা সারা বছর এত খেটেছিস সেটার একদম ফুলফিলমেন্ট এক্সাম হলের খাতায় গিয়ে করে আসতে হবে, ঠিক আছে। এই কয়েকটা করলে আমার ভরসা আছে তোদের ওপর, গরুর দল বাছুরের দল, ঠিক আছে।
তো রাখাল স্যারের অবশ্যই ভরসা আছে, আমাদের পুরো পিডাব্লিউ বাংলা ফাউন্ডেশন টিমের কিন্তু ভরসা আছে যে তোদের রেজাল্ট সেকেন্ড সামেটিভে ফার্স্ট সামেটিভের তুলনায় অনেক বেশি বেটার হবে, কারণ তোদের জন্য স্পেসিফিকভাবে আমরা চ্যানেলও নিয়ে এসেছি, সেটার পুরো প্রিপারেশান তোদের করাবো, তো সেটাতে অনেক হেল্প হবে তোদের সেকেন্ড সামেটিভ এক্সামে। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে আরও অনেকের কাছে ছড়িয়ে দে, তাদেরও হেল্প করে দে। ঠিক আছে, এবং অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিস যে আমার এই ভিডিওটা তোদের কতটা কাজে লাগতে চলেছে, যদি কাজে লাগে অবশ্যই জানাস। ঠিক আছে, আজকের মতো আসি, নতুন আবার কোনো ক্লাসে দেখা হচ্ছে, টাটা, বাই।